শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তোমরা একটু স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা নতুন ক্লাস 10-এ উঠেছো তাদের অসুখী একজন কবিতাটি একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি বুঝিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা তুমি স্কিপ করো না, পুরো তোমাদের এই অসুখী একজন কবিতায় কীভাবে প্রিয়তমা অসুখী হয়েছে বা কীভাবে কী বৃত্তান্ত সব কিছুই ভিডিওতে আলোচনা রয়েছে। কাজে ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো। আমি ভিডিওতে বেশি কিছু বলছি না, তাহলে পুরো একদম ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। তাহলে শুরু করা যাক। কবিতাটা শুরু করা যাক। তাহলে বন্ধুরা, অসুখী একজন কবিতাটি একদম তোমরা দেখো পাবলো নেরুদার লেখা। পাবলো নেরুদা একজন বিখ্যাত স্প্যানিশ ভাষায় এই কবিতাটি লিখেছিলেন, আর এই বাংলা ভাষায় তর্জমা করেছিলেন এই কবিতাটিকে নবারুণ ভট্টাচার্য। তাহলে এই কবিতাটি স্প্যানিশ ভাষায় প্রথম লিখেছিলেন পাবলো নেরুদা। ঠিক আছে, প্রথমে ভেবে নাও, স্প্যানিশ ভাষায় প্রথম লিখেছিলেন পাবলো নেরুদা, আর এটাকেই স্প্যানিশ থেকে তোমাদের বাংলায় অনুবাদ করেছেন কে? নবারুণ ভট্টাচার্য। ঠিক আছে বন্ধুরা, আমি আর লিখলাম না ভট্টাচার্যটা, নবারুণ ভট্টাচার্য। তাহলে এটা স্প্যানিশ কবিতা থেকে বাংলায় অনুবাদ করেছে কে? তোমাদের নবারুণ ভট্টাচার্য। তাহলে কবিতার মূল বিষয়বস্তু পরপর একে একে তোমরা স্তবকের মাধ্যমে জেনে নাও। আমি তাকে ছেড়ে দিলাম, একদম কবিতার শুরুতেই বলেছে আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। আমি তাকে ছেড়ে দিলাম, এখানে কোনো হাত ছেড়ে দেওয়ার কথা বলা হয়নি। আগে তোমাদের ভেবে রাখো, আগে স্পেনে যে বৃহৎ যুদ্ধ লাগতো, মানে বৃহৎ একটা যুদ্ধ যদি স্পেনে লাগতো, তখন কাউকে না জানিয়ে সৈনিকরা বাড়ি ছাড়তে বাধ্য হতো। সেরকমই একটা ঘটনা এখানে হয়েছে, আমি তাকে ছেড়ে দিলাম। তোমরা ধরে নাও কখনো স্পেনে যুদ্ধ লেগেছে, সেখানকার একটা সৈনিকের কথা ভাবো। হঠাৎ তাদেরকে তোমাদের ঘর ছাড়তে হয়, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। অপেক্ষায় দাঁড় করিয়ে মানে কি? যার প্রিয়তমা, মানে স্পেনে ধরো একটা যুদ্ধ লাগলো, হঠাৎ তাকে ঘর ছাড়তে বাধ্য হলো, এমনকি তার প্রিয়তমাকে সে বোঝাতেও পারলো না যে আমি চলে যাচ্ছি, আমার যুদ্ধের খবরে এসে সেখানে সৈন্য। ঠিক আছে, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। তাহলে কবি এখানে কথক বলছেন যে তাকে অপেক্ষায়, মানে তাকে প্রিয়তমাকে অপেক্ষায় দরজায় দাঁড় করিয়ে সে অনেক দূরে দূরে চলে গেল। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। মানে তার প্রিয়তমা জানতো না যে এটাই তার শেষ যাত্রা বা এটাই তার শেষ পরিণতি হতে পারে। অর্থাৎ যুদ্ধে সে মরবে কি বা বাঁচবে সে জানতো না, অর্থাৎ এটাই তার শেষ যাত্রা হতে পারে। তারপর এখানে তোমাদের একটা লাইন শুরু হচ্ছে, তারপরে এখানে চলে যাওয়ার পর, মানে সৈনিকটা চলে যাওয়ার পর কিভাবে সময় কাটতে থাকলো এবার একে একে দেখো। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। তার মানে একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। তাহলে কবি এবার চলে যাওয়ার পর সৈন্য যুদ্ধের যে স্পেনের যে যুদ্ধটা হয়েছিল সেখানে চলে যাওয়ার পর কিভাবে এবার দিন কাটছে দেখো। একটা কুকুর চলে গেল সেই রাস্তা দিয়ে, হেঁটে গেল গির্জার এক নান। এখানে গির্জার এক নান শব্দটার অর্থটি হচ্ছে খ্রিস্টান বা সন্ন্যাসীকে বোঝানো হয়েছে, মানে গির্জার এখান থেকে এক সন্ন্যাসী হেঁটে গেল। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, মানে সে যুদ্ধে যাওয়ার পর একটা সপ্তাহ একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। তার মানে যেখান থেকে সে গিয়েছে, মানে যুদ্ধতে গিয়েছে, সেখানে বৃষ্টিতে হয়েছিল, সেখানে যে কবির পায়ের ছাপ ছিল সেখানে সেখানে ছুঁয়ে গেল কি নতুন নতুন জন্মালো নতুন ঘাস। তাহলে কি বৃষ্টিতে ধুয়ে তার পায়ের দাগ ধুয়ে সেখানে নতুন নতুন ঘাস জন্মালো রাস্তায়। তারপরে আমরা পরের স্তবকে যাই। পরের স্তবক কী বলছে ভালো করে বোঝো। তারপরে পরের স্তবকে তোমরা ভালো করে মন দিয়ে দেখো। আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। তারপর কি এক একটা এমনভাবে যে, মানে কবি এখানে চলে গেছে যে যুদ্ধে, তারপরে এক একটা বছর যেন এক একটা পাথরের মতো তার মাথার উপরে, যেন মানে সে কী করবে, তার প্রিয়তমা সে কিছুই বুঝতে পারছে না তার সে স্বামী চলে যাওয়ার পর। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তারপর কি হঠাৎ একবার যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। রক্তের আগ্নেয় পাহাড় বলতে এখানে কী বোঝানো হয়েছে, মানে এক আগ্নেয়গিরি থেকে যেমন অগ্নুৎপাত হয়, যেমন লাভা ক্ষরণ হয়, ম্যাগমা ক্ষরণ হয়, তেমনই সেই যুদ্ধ এলো এমনভাবে
শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে কি শিশু আর বাড়িরা খুন হলো মানে কি, এমনকি এখানে শিশু মানে এখানে বোঝাতে চেয়েছে তোমাদের শিশু এমনকি বাচ্চাদেরকেও রেহাই দেওয়া হলো না। মানে বাড়িরা খুন হলো মানে কি, বাড়ি ঘর তছনছ করে সব কিছুই খুন হয়ে গেল, মানে উলটপালট বাড়ি ভাঙচুর থেকে শুরু করে এমনকি শিশুরাও বাঁচলো না তাদের হাত থেকে। সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটি বলতে মানে যে কবির জন্য অপেক্ষা করছিল সেই দরজায় দাঁড়িয়ে, সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা। এখানে হলুদ হচ্ছে একটা প্রাচীনত্বের প্রতীক। তোমরা জানো যে তোমাদের দীর্ঘ বছর যে একটা সাদা বইয়ের পৃষ্ঠায় রেখে দাও, কিছুদিন রাখার পর সেটা আস্তে আস্তে হলুদ হলুদ আকারে পরিণত হয়, সেখানে এই হলুদ শব্দটিকে প্রাচীনত্বের প্রতীক ভাবা হয়েছে। তাহলে সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা। তাহলে কি সমস্ত চারিদিকে সারা প্রাচীন বলো সারা দিকে আগুন ধরে গেল, শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। তাহলে কি যারা এমনকি দেবতারাও নিস্তার পেল না, যারা হাজার হাজার বছর ধরেও ধ্যানে মগ্ন ছিল, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। এতটাই যে বিভৎস বা বিপর্যস্ত যুদ্ধ হয়েছিল সেই শহরের নিকটে, যে এমনকি উল্টে পড়ল মন্দির, টুকরো টুকরো হয়ে পড়ল, মানে দেবতারা যে হাজার হাজার বছর ধরে সেখানে ধ্যানগ্রস্ত হয়েছিল, সেখানে মন্দির পর্যন্তও বাদ গেল না, তারা আর স্বপ্ন দেখতে পারল না। এ মানে দেবতারা যে ধ্যান করে স্বপ্ন দেখছিল, সেই স্বপ্ন আর তাদের দেখা হলো না। মানে দেবতারাও নিস্তার হলো না সেই যুদ্ধ থেকে। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা, চিমনি প্রাচীন জলতরঙ্গ। এখানে গোলাপি গাছ হচ্ছে এক ধরনের পাহাড়ি গাছ, বা যেগুলো তোমরা কাটা কাটা টাইপের হয়, মানে এমনকি পাতা চিমড়ি প্রাচীন জলতরঙ্গ। একটা জলতরঙ্গ হচ্ছে একটা বাদ্যযন্ত্র, মানে তোমরা দেখবে এর ভেতরে বাদ্যযন্ত্রটার ভেতরে জল থাকে, কোনো অনুষ্ঠানে দেখবে তোমরা জলতরঙ্গে এই বাদ্যযন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, মানে এমনকি সব কিছুই আগুনে, এতটাই যুদ্ধ বিপর্যস্ত হয়েছিল, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এবার লাস্ট প্যারায় তোমাদের বলি, অন্তিম, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। মানে যেখানে শহর ছিল, এত যুদ্ধ যে বিপর্যস্ত হয়েছে, সেখানে আর কিছুই নেই, শুধুমাত্র হাহাকার আর কাঠ কয়লা পড়ে, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎসমতা। মানে দোমড়ানো লোহা মানে এখানে বোঝাতে চেয়েছে যে তোমাদের হাত, মানে এতটাই বিপর্যস্ত হয়েছিল সে হাতকে বোঝানো হয়েছে, হাত দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে। মৃত পাথরের মূর্তির বিভৎসমতা, মৃত পাথর মানে এখানে মানুষের মাথাকে বোঝানো হয়েছে, যে মৃত্যুর মূর্তির বিভৎসমতা, মানে এতটাই বিপর্যস্তগ্রস্ত হয়েছিল যে মানে মানুষের মাথাগুলোও এমনভাবে পড়েছিল, বিভৎস মাথা মনে হচ্ছিল। রক্তের একটা কালো দাগ, মানে কি তোমরা জানো এতটা যে যে যুদ্ধ হয়েছিল সেই জায়গায়, মানে মানে সেখানে রক্ত জমতে জমতে, লাল রক্ত তোমরা জানো সেটাকে জমতে জমতে যখন একটা কালো স্তরণে পরিণত হচ্ছে। তুমি জানো যে একটা রক্ত কেটে গেলে ধরো রক্তের একটা কালো দাগ, মানে যেখানে এতটাই যে বিপর্যস্ত যুদ্ধ হয়েছিল, সেখানে লাল রক্তগুলো জমতে জমতে কালো দাগে পরিণত হয়েছে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মানে এত যুদ্ধ বিপর্যস্ত হয়ে গেছে সারা শহর, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। ওপরের লাইনেই তোমরা দেখেছো, কিন্তু সে আজও আমার অপেক্ষায়। তার মানে এতটা প্রেম আর যুদ্ধ, এই কবিতাটি যুদ্ধ ইজ ইকুয়াল টু প্রেম, মানে তোমার স্প্যানিশ ভাষায় যে বললাম কবিতাটি লিখেছেন, সেটাকে বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। তাহলে সেই মেয়েটি এখনও সেই কবির অপেক্ষায় রয়েছে, যে কবি এখনও ফিরে আসবে, কিন্তু জানে না যে সে তার শেষ যাত্রায় সে চলে গেছে। তাহলে ভিডিওটা ছিল এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।